হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা থেকে প্রায় সময় তোমাদের বেশিরভাগ সময় আমাদের এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসে এবং বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। সো আমি আশা করবো আজকের এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকের এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আজকে যে টপিকটা নিয়ে তোমাদের আলোচনা করবো এই টপিকের কোন কোন টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য সেটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে দেখো, আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বর্ণালী মিতি বা বর্ণালী নিয়ে। তো প্রথমে আমাদের কোন ইনফরমেশনটা মনে রাখতে হবে যে বর্ণালী মিতিকে স্পেকট্রোমেট্রি বা স্পেকট্রোফটোমেট্রি বা কপি বলা হয়। তো এটা আমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা চলে আসতে পারে যে বর্ণালী মিতিকে কি কি বলা হয়, তাহলে এই যে তিনটা নাম আছে এই তিনটা নাম আমরা মনে রাখবো। তারপরে যেটা বলবো যে বর্ণালী কাকে বলে এই সংজ্ঞাটা মনে রাখবো, প্রায় সময় সংজ্ঞাটা জ্ঞানমূলকে দিয়ে দেয়। তাহলে মনে রাখবো কি বিভিন্ন বর্ণের সমাহারকে কি বলা হবে, বর্ণালী বলা হবে। যেমন সূর্যের আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় বর্ণালী। কেন সূর্যের আলো বর্ণালী বলা হবে সূর্যের আলোয়? কারণ আমরা যদি সূর্যের আলোকে কয়টা রং থাকে, টোটাল 7টা রং থাকে। তো এই 7টা রং যেহেতু থাকে তাহলে এই সূর্যের আলোকে কি বলা হবে, আমাদের বর্ণালী বলা হবে। তারপর আমরা কি বলবো, এই বর্ণালী থেকে অনেকগুলো ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের জানা লাগবে। প্রথমে আমাদের কি জানা লাগবে যে বর্ণালী দেখার যন্ত্রের নাম কি। আমাদের চলে আসতে পারে বর্ণালী দেখার যন্ত্রের নাম কি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। মনে রাখবো কি, স্পেকট্রোস্কোপ। তারপর যেটা পড়তে হবে যে বর্ণালী মাপার যন্ত্রের নাম কি, তাহলে মনে রাখবো বর্ণালী মাপার যন্ত্রের নাম কি, স্পেকট্রোমিটার, এটা মনে রাখবো। তারপর কি পড়তে হবে, বর্ণালী ফটোগ্রাফকে কি বলা হবে, স্পেকট্রোগ্রাফ। তারপর যেটা পড়তে হবে বর্ণালীর মূলনীতি, এই যে বর্ণালীটা আছে এটা কোন মূলনীতির উপর প্রতিষ্ঠিত, তাহলে কি মনে রাখবো, বিয়ার-ল্যাম্বার্টের যে সূত্র আছে তার উপরে বর্ণালীর মূলনীতি প্রতিষ্ঠিত। সো এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো অবশ্যই পরীক্ষার জন্য খুব ভালোভাবে মনে রাখবো, কারণ এই কয়েকটা ইনফরমেশন থেকে প্রায় সময় দেখছেন যে বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন চলে আসে, বোর্ড পরীক্ষার মাঝে মধ্যে এমসিকিউ আসে এবং অ্যাডমিশন টেস্টে এই 4টা লাইন থেকে কিন্তু এমসিকিউ আমাদের চলে আসতে পারে। সো এমসিকিউ এর জন্য এই 4টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং জ্ঞানমূলকের জন্য, সো মনে রাখবো। তারপর যেটা করতে হবে যে বর্ণালী আবার কয় প্রকার, 2 প্রকার। তো 2 প্রকার কি কি, একটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী আর একটাকে বলা হয় আণবিক বর্ণালী। তো এখান থেকে কি কি পড়তে হবে যে পারমাণবিক বর্ণালীর অপর নামটা কি, এটা আমাদের পড়তে হবে। তাহলে মনে রাখবো পারমাণবিক বর্ণালীর অপর নাম হলো রেখা বর্ণালী, যেটা কি নিয়ে কাজ করে, মেনলি হলো পরমাণু নিয়ে কাজ করে। পরমাণু রিলেটেড যে বর্ণালী যেটা আছে সেটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী। অপরদিকে আণবিক বর্ণালীর অপর নাম কি, গুচ্ছ বর্ণালী। তাহলে এটা কোনটা নিয়ে কাজ করে, এটা অণু নিয়ে কাজ করে। তার অণুর ভিতরে যে বর্ণালী থাকে সেটাকে বলা হবে কি আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী। তাহলে পারমাণবিক বর্ণালী দেখতে পেলে এরকম, যদি আমরা স্পেকট্রো মাপার যে বর্ণালী মাপার যন্ত্র যদি আমরা দেখি তাহলে কি দেখা যাবে, এরকম দেখা যাবে। আর আণবিক বর্ণালীকে যদি আমরা বর্ণালী মাপার যন্ত্র দেখি তাহলে কি দেখা যাবে, এরকম গুচ্ছ গুচ্ছ আকৃতি দেখা যাবে, এরকম গুচ্ছ আকৃতি থাকবে। হ্যাঁ, এরকম আর কি গুচ্ছ আকৃতি দেখা যাবে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই যে পারমাণবিক বর্ণালী আছে এই পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী আবার কয় প্রকার, 2 প্রকার। এই 2 প্রকার অবশ্যই আমাদের জানা লাগবে। তো পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী কয় প্রকার, 2 প্রকার। 2 প্রকার কি কি, একটা হলো আলো শোষণ বর্ণালী, যেটা মিলে হয় কালো হয় বা অনুজ্জ্বল হয়, আর একটা কি আলো বিকিরণ বর্ণালী, যেটা হয় কি উজ্জ্বল বর্ণের হয়। তাহলে এই যে আলো শোষণ বর্ণালী যেটা কালো বা অনুজ্জ্বল হয় সেখান থেকে কি কি ইনফরমেশন পড়তে হবে, এর ব্যবহারটা করতে হবে। অর্থাৎ এই যে আলো শোষণ বর্ণালীটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই ব্যবহারটা আমাদের জ্ঞানমূলকের জন্য এবং অনুধাবনমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোথায় কোথায় ব্যবহার করা হয়, 1 নম্বর ব্যবহারটা হলো প্রায় 7টি মৌলিক পদার্থ শনাক্তকরণে আমাদের কি লাগে, এই আলো শোষণ বর্ণালী ব্যবহার করা হয়। তারপর কোথায় লাগে, যে ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয়ে আমাদের কি লাগে, আলো শোষণ বর্ণালী লাগে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের এমসিকিউ চলে আসছে। তো ঘনমাত্রা নির্ণয় করতে কোন বর্ণালী লাগে, তাহলে কি মনে রাখবো, আলো শোষণ বর্ণালী লাগে। তারপর যে ব্যবহারটা সেটা কি, ফার্মাকোলজি। এখন কথা আসতে পারে যে ফার্মাকোলজি কি, এটা দ্বারা বোঝা যায় ধাতব অপদ্রব্য শনাক্তকরণকে কি বলা হবে, ফার্মাকোলজি বলে। তো এই ফার্মাকোলজির ক্ষেত্রে আমাদের কি লাগে, আমাদের পারমাণবিক বর্ণালী যে আলো শোষণ বর্ণালী আছে সেটা আমাদের লাগে। আর কোথায় কোথায় লাগে, বায়োফিজিক্স কেউ আমাদের কি লাগবে, পারমাণবিক বর্ণালী যে আলো শোষণ বর্ণালী লাগে সেটা আমাদের ব্যবহার করা হয়। এবার টেক্সিকোলজি বলতে কি বোঝায়, যে আর্সেনিক বা ক্রোমিয়াম শনাক্তকরণকে কি বলা হবে, টেক্সিকোলজি বলে। এই যে টেক্সিকোলজি গবেষণার কাজে আমাদের কি লাগবে, পারমাণবিক বর্ণালী যে আলো শোষণ বর্ণালী আছে সেটা আমাদের কাজে লাগে। তারপর যেটা সম্পর্কে পড়বো সেটা হলো আলো বিকিরণ বর্ণালী। সো আমাদের মনে রাখতে হবে আলো বিকিরণ বর্ণালীর অপর নামগুলো অবশ্যই জানতে হবে, কারণ পরীক্ষা ম্যাক্সিমাম সময় আমাদের দিয়ে দেয় যে আলো বিকিরণ বর্ণালীর অপর নামগুলো লেখো। তাহলে অপর নামগুলো কি, একটা এটাকে বলা হয় আলো বিচ্ছুরণ বর্ণালী বা এটাকে বলা হয় হাইড্রোজেন বর্ণালী। সো এই যে আমাদের যে হাইড্রোজেন বর্ণালী এটা আমরা মনে রাখবো, কারণ প্রায় সময় দিয়ে দেয় যে হাইড্রোজেন বর্ণালী কোন বর্ণালীর অপর নাম, তাহলে মনে রাখবো আলো বিকিরণ বর্ণালীর অপর নাম।
সো এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে দুটো সূত্র আছে, এই দুটো সূত্র আপাতত তোমরা একটু মনে রাখো। এর পরবর্তী ভিডিওতে মিলে আমরা এই সূত্র সম্পর্কিত অনেকগুলো গাণিতিক সমস্যা তোমাদের সলভ করে দিব, তখন আমাদের এই দুটো সূত্র লাগবে। সূত্রটা কি, তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু RS ফার্স্ট ব্র্যাকেট 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। সো এখানে দেখো আমাদের ল্যামডা দ্বারা কি বোঝায়, তরঙ্গ দৈর্ঘ্য। RS দ্বারা কি বোঝায়, RS দ্বারা বোঝায় রিডমার্ক ধ্রুবক, যেটার মান কত 1.097 গুণ 10⁻⁷। সো এই মানটা তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো খুব সহজে। কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, ক্যালকুলেটর যদি কনস্ট্যান্ট চাপ দিয়ে যদি তুমি 16 চাপ দাও এবং সমসীমা চাপ দাও, তাহলে খুব সহজে কিন্তু ক্যালকুলেটর দিয়ে আমরা এই মানটা বের করতে পারবো। তো যখন আমি এই যে সূত্র সম্পর্কিত গাণিতিক ম্যাথ করাবো, তখন আমি এটা আরো ভালোভাবে কিভাবে বের করা যায় সেটা প্র্যাকটিক্যাল তোমাদের দেখাই দিব। তারপর যে সূত্র, কখনো যদি আমাদের বর্ণালী রেখার সংখ্যা বের করতে বলে, তাহলে সূত্রটা কি হবে, n2 - n1 ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট আবার n2 - n1 + 1 বাই কত 2। সো এখানে আমাদের n1 দ্বারা কি বোঝাচ্ছে আর n2 দ্বারা কি বোঝাচ্ছে। সো এখানে n1 এবং n2 দ্বারা বোঝাচ্ছে শক্তি স্তর। অর্থাৎ নরমালি যদি চিন্তা করো যে আমরা কি জানি যে প্রত্যেকটা পরমাণু কি থাকে, বিভিন্ন শক্তি স্তরে বিভক্ত থাকে বা কক্ষপথে বিভক্ত থাকে। সো যদি এটাকে যদি আমরা n1 ধরি, তাহলে এটা কি হবে n2, সেইভাবে আমরা মনে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো আমাদের যেটা পড়তে হবে, এখানে কিছু একটা ইনফরমেশন মনে রাখতে হবে। সো এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কি ইনফরমেশন, যে মৌলিক বর্ণ কয়টি, এটা অনেকবার আমাদের পরীক্ষা চলে আসে, তাহলে মনে রাখবো মৌলিক বর্ণ কয়টি, 3টি, এবং এই 3টি কি কি সেটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখার জন্য একটু ছন্দ মনে রাখবা, আসল। আসল দিয়ে আমরা মৌলিক যে 3টি বর্ণ আছে সেটা মনে রাখবো। আসল দ্বারা কি বোঝাচ্ছে, আ দ্বারা বোঝাচ্ছে আসমানি, স দ্বারা বোঝাচ্ছে সবুজ, ল দ্বারা বোঝাচ্ছে লাল। তাহলে আসমানি, সবুজ, লাল এই তিনটাকে কি বলা হবে, মৌলিক বর্ণালী বলা হবে। আবার পারদের রেখা বর্ণালী কয়টি, 3টি। সো 3টি কি কি সেটা মনে রাখতে হবে। সেটা মনে রাখার জন্য তুমি একটা ছন্দ মনে রাখতে পারো, সকাল। এই সকাল দিয়ে আমরা পারদের যে 3টি যে রেখা বর্ণালী আছে সেটা মনে রাখতে পারো। কিভাবে, স দ্বারা মনে রাখবো সবুজ, ক দ্বারা মনে রাখবো কমলা, ল দ্বারা বুঝবো লাল। এই যে সবুজ, কমলা, লাল এটা কার রেখা বর্ণালী, পারদের 3টি রেখা বর্ণালী। সো এই যে ছন্দ সকাল, সকাল দিয়ে আমরা পারদের রেখা বর্ণালী মনে রাখবো। আর মৌলিক বর্ণ কেমন মনে রাখবো, আসল। এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে আমরা মৌলিক যে বর্ণ 3টি আছে 3টি মনে রাখবো। তো এরপরে আমরা বর্ণালীর আরো যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো তোমাদের জানা লাগবে সেটা সম্পর্কে জানবো। সো এখন আমরা পারমাণবিক বর্ণালী সম্পর্কে জানবো। সো পারমাণবিক বর্ণালী বলতে হাইড্রোজেনের কিছু বর্ণালী সম্পর্কে আমাদের জানা লাগবে, কারণ প্রায় সময় এখান থেকে আমাদের প্রশ্ন চলে আসে। তো প্রথমে যেটা দেওয়া আছে, দেখো কি ইনফরমেশন দেওয়া আছে, যে স্পেকট্রোমিটারের ভিতর দিয়ে হাইড্রোজেনের বিচ্ছুরণ বর্ণালীতে অনেকগুলো রেখার পৃথক পৃথক সিরিজ বা শ্রেণী সৃষ্টি হয়। এই সিরিজগুলোকে আবিষ্কারকের নাম অনুসারে কিন্তু নামকরণ করা হয়। অর্থাৎ স্পেকট্রোমিটারের ভিতর দিয়ে যদি হাইড্রোজেনের বিচ্ছুরণ বর্ণালীটা প্রবেশ করি, তাহলে এখানে অনেকগুলো আমাদের কি হবে, সিরিজ তৈরি হবে। তো সিরিজ বলতে কি, আলাদা আলাদা গুচ্ছ তৈরি হবে। তো এই গুচ্ছগুলো বিজ্ঞানীরা যে গুচ্ছটা আবিষ্কার করছে, যে সিরিজটা আবিষ্কার করছে তার অনুসারে সেই নাম দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা যেটা পড়বো, যে হাইড্রোজেন বর্ণালী সিরিজের যে সিরিজের নামকরণ করা হয়েছে, একটা হলো লাইম্যান, আরেকটা হলো বামার, আরেকটা হলো প্যারসন, একটা ব্র্যাকেট, একটা হলো ফুন্ড, একটা হলো হামফ্রিজ। সো মনে রাখার টেকনিক, অর্থাৎ এই যে আমাদের যে আছে সেটা মনে রাখার টেকনিকটা আমরা জানবো। আবার ইলেকট্রন যে শক্তি স্তরে ফিরে আসলে সৃষ্টি হয় সেটা সম্পর্কে জানবো, এবং প্রধান বর্ণালী অঞ্চলটা সম্পর্কে জানবো। সো প্রথমে আমরা জানবো কি সম্পর্কে, লাইম্যান সম্পর্কে। তাহলে দেখো, সো প্রথমে যে মনে রাখার টেকনিকটা কি, দেখো লাইম্যান, বামার, প্যারসন, ব্র্যাকেট, ফুড, হামফ্রিজ, এটা সিরিয়াল অনুযায়ী সিক্রেট করে যাবে মনে রাখতে হবে। এর জন্য আমরা যে ছন্দটা মনে রাখবো, লাইলির বাবা পেলো বাস্কেট ফুল হাই। অর্থাৎ এই ছন্দটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা এই সিকোয়েন্সটাও মনে থাকবে। তাহলে লাইম্যানটা কখন হবে, তাহলে মনে রাখবো ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে, কোথা থেকে, সেটা দ্বিতীয় নম্বর শক্তি স্তর থেকে আসতে পারে, তৃতীয় নম্বর শক্তি স্তর থেকে আসতে পারে, চতুর্থ নম্বর শক্তি স্তর আসতে পারে, অসীম থেকে আসতে পারে। ইলেকট্রন যেখান থেকেই আসুক না কেন, সেটা যদি ফিরে কোথায় আসে, প্রথম শক্তি স্তরে আসে, তাহলে যে সিরিজটা তৈরি হবে সেটাকে বলা হবে লাইম্যান। এবং এটার প্রধান বর্ণালী অঞ্চল কোনটি, অতিবেগুনি রশ্মি। তারপর যেটা পড়বো, বামার সম্পর্কে পড়বো। সো বামার কখন হবে, ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর থেকে আসুক না কেন, এসে যদি দ্বিতীয় নম্বর শক্তি স্তরে আসে, তাহলে সেটার নাম হবে কি, যে সিরিজটা হবে সেটাকে বলে বামা। এবং এটার যে প্রধান বর্ণালী অঞ্চল সেটা কি হবে, দৃশ্যমান অতিবেগুনি। তারপর যেটা পড়তে হবে প্যারসন। প্যারসন থেকে যেটা পড়তে হবে, যে যদি ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে তৃতীয় নম্বর শক্তি স্তর আসে পৌঁছায়, অর্থাৎ আসে, তাহলে সেটাকে বলা হবে প্যারসন। এবং এটার প্রধান বর্ণালী অঞ্চল হবে ইনফ্রারেড বা অবলোহিত। তারপর যেটা করতে হবে ব্র্যাকেট। এটা দ্বারা কি বোঝাচ্ছে, ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর থেকে চতুর্থ নম্বর শক্তি স্তরে ফিরে আসে, সেটা কোন শক্তি স্তর থেকে আসতে পারে, পঞ্চম নম্বর থেকে আসতে পারে, ষষ্ঠ নম্বর থেকেও আসতে পারে, সপ্তম নম্বর শক্তি স্তর থেকে আসতে পারে, বা অসীম থেকে আসতে পারে। এসে যদি চতুর্থ নম্বর শক্তি স্তরে আসে, তাহলে সেটাকে বলা হবে কি, ব্র্যাকেট।
এবং এটার প্রধান বর্ণালী অঞ্চলটা কি হবে, ফার ইনফ্রারেড বা অতি অবলোহিত। তারপর যেটা বলবো যে পঞ্চম নাম্বার, অর্থাৎ ইলেকট্রন যদি পঞ্চম নম্বর শক্তি স্তরে ফিরে আসে, সেটা মনে রাখবো পঞ্চম নম্বর শক্তি স্তরে আসবে, কোথা থেকে আসবে সেটা আমাদের মেইন ব্যাপার না, ব্যাপারটা হলো কোথায় সে আসলো, আসে পৌঁছালো কোথায়। যদি সে পঞ্চম নম্বরে আসে, যদি পৌঁছায়, তাহলে সেটাকে কি বলা হবে, ফুন। এবং এটার প্রধান বর্ণালী অঞ্চল কি হবে, ফার ইনফ্রারেড বা অতি অবলোহিত। তো এটা আমাদের মনে রাখতে হবে। তারপর পড়তে হবে আমাদের হামফ্রিজ সম্পর্কে। এটা কি, ইলেকট্রন যদি ষষ্ঠ নম্বর শক্তি স্তরে আসে পৌঁছায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, ফার ইনফ্রারেড, এর প্রধান বর্ণালী অঞ্চল, এবং এটাকে বলা অতি অবলোহিত। সো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে ব্র্যাকেটের প্রধান বর্ণালী অঞ্চল কোনটি, তাহলে কি বলবো, ব্র্যাকেটের প্রধান বর্ণালী অঞ্চল কি হবে, ফার ইনফ্রারেড বা অতি অবলোহিত। সো এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা অবশ্যই আমরা মনে রাখবো, কারণ এই ইনফরমেশন থেকে প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে এবং অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন আসে। Spectral lines of hydrogen atom. Position shown in the animation. When a transition from higher orbits to the first orbit occurs in the atom, Lyman series is obtained. The values of frequencies obtained in this transition lie in the ultraviolet region of the electromagnetic spectrum. When a transition from higher orbits to the second orbit occurs in the atom, Balmer series is obtained. The values of frequencies obtained in this transition lie in the ultraviolet region of the electromagnetic spectrum. When a transition from higher orbits to the third orbit occurs in the atom, Paschen series is obtained. The values of frequencies obtained in this transition lie in the infrared region of the electromagnetic spectrum. When a transition from higher orbits to the fourth orbit occurs in the atom, Brackett series is obtained. When a transition from higher orbits to the fifth orbit occurs in the atom, Pfund series is obtained. The energy of emitted radiation is given by the formula shown here, and the Rydberg formula for the spectrum of hydrogen atom is given by the formula as given here. তারপর যেটা সম্পর্কে জানবো সেটা হলো বর্ণালী সম্পর্কে। সো বর্ণালী হলো দুই প্রকার, একটা হলো দৃশ্যমান বর্ণালী, একটা হলো অদৃশ্যমান বর্ণালী। সো অদৃশ্যমান বর্ণালী আবার কয় ভাগে ভাগ হয়, দুই ভাগে, একটা হলো অতি বেগুনি আর একটা হলো অবলোহিত। সো অতি বেগুনি কে আবার কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে, একটা হলো গামা তরঙ্গ, এক্স-রে তরঙ্গ, আর একটা হলো ইউভি তরঙ্গ। আবার অবলোহিত থেকে কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। তিন ভাগে কি কি, একটা হলো আইআর তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, একটা রেডিও তরঙ্গ। সো এই যে বর্ণালীর যে ভাগগুলো, এই ভাগগুলো আমরা পড়বো, কারণ মাঝে মধ্যে আমাদের এই ভাগগুলো চলে আসে। সো এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন সম্পর্কে জানবো। সো এখন আমরা ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি বা ইউভি বীজ সম্পর্কে জানবো, কারণ এই টপিকটা থেকে প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে কোশ্চেন চলে আসে। তাহলে দেখো যে ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি থেকে কি কি পড়তে হবে। প্রথমে যেটা পড়তে হবে যে ইউভি বীজ বা ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি হলো দ্বৈত রশ্মি পরিমাপক। আমাদের প্রায় সময় চলে আসে কোন রশ্মি, দ্বৈত রশ্মি পরিমাপক, এটা আমরা মনে রাখবো। অবশ্যই এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের এই লাইনটাই আমাদের এমসিকিউতে চলে আসছে। তারপর যেটা বলবো যে এর উপাদানগুলো কি কি, অর্থাৎ ইউভি বীজের উপাদানগুলো কি কি, উপাদানগুলো কি কি আছে। ইউভি আলোর রশ্মির উৎস কোনটি, আমাদের কোশ্চেন চলে আসে ইউভি আলোর উৎস হিসেবে কোনটি ব্যবহার করা হয়, ডিউটেরিয়াম ল্যাম্প। সো ডিউটেরিয়াম বলতে কাকে বোঝায়, আমরা জানি হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, তার ভিতরে যদি হাইড্রোজেনের ভর সংখ্যা যদি 2 হয় তাহলে সেটাকে বলে ডিউটেরিয়াম। তো সেই ল্যাম্প বা যে বাতি সেটাই আমাদের কি হবে, ইউভি আলোর রশ্মির হিসেবে কাজ করবে। তারপর যেটা করতে হবে বীজ আলোর রশ্মির উৎস কোনটি, সেটা কি বলবো, ট্রান্সটেন্ট ফিলামেন্ট এর ল্যাম্প। সো এটা মনে রাখবো কোনটা, যে ট্রান্সটেন্ট ফিলামেন্টের ল্যাম্প। তারপর যেটা করতে হবে ব্যবহার। সো ব্যবহারটা আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যবহারটা আমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় দেখা যায় যে খ নম্বরে দিয়ে দেয়, এবং অ্যাডমিশন টেস্টে এবং বোর্ড পরীক্ষায় এই ব্যবহার থেকে অনেকবার আমাদের এমসিকিউ চলে আসছে। তাহলে মনে রাখবো যে ইউভি বীজ কোথায় কোথায় ব্যবহার করা হয়, ঘনমাত্রা নির্ণয়ে ব্যবহার করা হয়। তারপর কোথায় ব্যবহার করা হয়, কার্যকরীমূলক নির্ণয় করতে ব্যবহার করা হয়। তারপর কোথাও কোথাও দ্বিবন্ধন, যেমন অ্যারোমেটিক যৌগ বা কার্বন শিকল নির্ণয় কিন্তু ইউভি বীজ ব্যবহার করা হয়। তো এর যে তিনটা ব্যবহার আছে, তিনটা ব্যবহার অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এই তিনটা ব্যবহার থেকে প্রায় সময় আমাদের কোশ্চেন চলে আসে।
সো এখন আমরা ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি নিয়ে একটা তোমাদের ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছি। সো এই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে তোমাদের ইউভি দৃশ্যমান স্পেকট্রোস্কোপি জিনিসটা কি বা যন্ত্রটা কি সেটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। So what is radiation source in UV visible spectrophotometer? Generally we are using combination of hydrogen deuterium lamp with tungsten filament lamp. So this radiation will come to the next step and the lens, pass through the lens, then grating will convert this radiation into 7 parts or 7 different colors, which is Vibgyor, and the exit slit. And what is gratings? Gratings is an alternative of prism, and it is advanced version of prism because radiation, and then this radiation will go through the chopper. This is the chopper. What is the function of chopper? Chopper will convert the radiation into 2 equal parts like this. Then this radiation will go to the mirror. Then these mirrors will reflect the radiation into the next level. In next level there will be sample and there will be reference. Okay, right. Now this radiation will pass through the cuvette and it will go to the next detector, and there are 2 detectors because it is double beam UV spectrophotometer. So first reference one will go to the D1 detector 1 and the sample radiation will go to the detector 2. So now in next step this detector will pass the signal towards the amplifier. Amplified signal will go to the recorder, and ultimately recorder will record the signal in the form of UV visible spectra. Spectra will be like this. সো এখন আমরা কি সম্পর্কে করব? এখন আমরা করব আয়ন পরীক্ষা। সো আমাদের পরীক্ষায় প্রায় সময় দেখা যায় যে আয়ন পরীক্ষা থেকে এমসিকিউ চলে আসে, জ্ঞানমূলকও চলে আসে। সো আয়ন পরীক্ষা থেকে প্রথমে যেটা করতে হবে যে শিখা পরীক্ষা। তো শিখা পরীক্ষা বলতে কি বোঝা যায়? প্লাটিনিয়াম তার ও হাইড্রোজেন ক্লোরাইড এর দ্বারা কি করা হয়? শিখা পরীক্ষা করা হয়। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কারণ অনেকবার অনেকগুলো মেডিকেল টেস্টেও এবং বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে এবং বোর্ড পরীক্ষা আমাদের কোশ্চেন চলে আসছে। শিখা পরীক্ষা মেনলি কোনটা দ্বারা করা হয়? তাহলে কি দ্বারা করা হয়? প্লাটিনিয়াম তার আর হাইড্রোজেন ক্লোরাইড দ্বারা করা হয়। সো এই দুটো জিনিস আমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবো। সেটা ব্যবহার করার ফলে কি হয়? ফলে ধাতব আয়নের ক্লোরাইড লবণে পরিণত হয়। তারপর যেটা করতে হবে যে এই যে শিখা পরীক্ষায় কোনগুলো বর্ণ দেয় এবং কোনগুলো বর্ণ দেয় না। তো যেগুলো বর্ণ দেয় সেগুলো মনে রাখার জন্য আমি একটা ছন্দ অ্যাপ্লাই করব। ছন্দটা কি? যে শশী পাবে, কাউসার কেলাবে বা হাসবে। আবার বলতে কি মনে রাখবো? শশী পাবে, কাউসার কেলাবে বা হাসবে। এই ছন্দটা দিয়ে কিন্তু আমাদের যে শিখা পরীক্ষায় কোনগুলো বর্ণ দেয় সেগুলো মনে রাখতে পারি। কিভাবে? যে শশী দ্বারা কি বোঝাচ্ছে আমরা মনে রাখবো যে স দ্বারা বোঝাবে সোডিয়াম, এর বর্ণ কি দিবে? সোনালী হলুদ। অর্থাৎ সোডিয়ামের এবং সোডিয়াম আয়ন যারা আছে তারা কি কালার দেখাবে? সোনালী হলুদ। এটা আমরা মনে রাখবো, কারণ এটা অনেকবার আমাদের এমসিকিউতে চলে আসছে। তারপর আমরা পাবে, পাবে দ্বারা কি বোঝাবো? প দ্বারা মনে রাখবো পটাশিয়াম এবং এটা কোন রং দেখাবে? ব দ্বারা বোঝাবে বেগুনি। তাহলে শশী দ্বারা কি বোঝাচ্ছে? যে সোডিয়াম কোন রং দিবে? হলুদ। আর পাবে দ্বারা পটাশিয়াম কোন বর্ণ দিবে? বেগুনি, এবং পটাশিয়াম বা পটাশিয়াম আয়ন। তারপর কাউসার, কাউসার দ্বারা কি মনে রাখবো? যে ক দ্বারা মনে রাখবো কপার, এবং কপারের আয়ন কোন রং দিবে? স দ্বারা বোঝাচ্ছে সবুজ। অর্থাৎ কপার কোন রং দেবে? সবুজ। আর কেলাবে, কেলাবে দ্বারা বোঝাচ্ছে কি? মানে হাসবে আর কি, সহজ কথা। সো কেলাবেতে ক দ্বারা কি বোঝাবে? ক্যালসিয়াম, এবং ল দ্বারা কি বোঝাবে? লাল ইটের মতো। অর্থাৎ ক্যালসিয়ামের যে বর্ণটা দিবে বা ক্যালসিয়াম আয়ন যে বর্ণটা দিবে সেটা কি? লাল ইটের মতো। বা দ্বারা কি বোঝাচ্ছে? বেরিলিয়াম, এবং এইটা কোন রঙের দেখাবে? হাসবে। হ দ্বারা বোঝাবে হলুদ। বেরিলিয়াম কোন রং দিবে? হলুদ। সো এটা মনে রাখবো। এছাড়া কি দেয়? অষ্টগামী লাল রং দেয়। সো এটা আমরা অবশ্যই মনে রাখবো যে কোনগুলা বর্ণ দেয়। আবার শিক্ষা পরীক্ষায় কোনগুলা বর্ণ দেয় না এটা আমরা মনে রাখবো, কারণ এখান থেকে প্রায় সময় আমাদের কোশ্চেন চলে আসে। তাহলে মনে রাখবো যে এটা আমরা একটা ছন্দ আকারে মনে রাখবো, কারণ এগুলো অনেকগুলো যোগ্য তো আমাদের মনে রাখা একটু টাফ হয়ে যায়। সো মাঝে মধ্যে একটু টেকনিক করে ছন্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, তাহলে এমসিকিউ করার সময় মেমোরাইজ করে রাখতে একটু সহজ হবে। তাহলে কি ছন্দটা আমরা ইউজ করবো, কি টেকনিকটা ইউজ করবো? যে বর্ণ দেয় না কোনগুলা? যে মা যেন বাড়ি ফিরে এলো। সো এই যে একটা লাইন, এই একটা লাইন দ্বারা কোনগুলা শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না সেটা কিন্তু মনে রাখতে পারি। কিভাবে? সো মা দ্বারা বোঝাবে ম্যাগনেসিয়ামকে মনে রাখবো, যেন দ্বারা জিঙ্ককে মনে রাখবো, বাড়ি দ্বারা বিএ কে মনে রাখবো, ফিরে দ্বারা এফ এ কে মনে রাখবো, এবং এলো দ্বারা অ্যালুমিনিয়ামকে মনে রাখবো। সো এই যে আমাদের এখানে টোটাল 5টা আমাদের মৌল দেয় আছে, 5টা কিন্তু শিক্ষা পরীক্ষায় কি দেয় না? বর্ণ দেয় না। তারপরে দেখো এখানে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? Cr2O7 2- অর্থাৎ এই যে ক্রোমেট আয়ন এবং ডাইক্রোমেট আয়ন, ডাইক্রোমেট কোনটা?
CrO4 2- এই ক্রোমেট এবং ডাইক্রোমেট যুক্ত যতগুলো আমাদের যৌগ থাকবে, এই আয়ন যুক্ত যৌগ থাকবে, তারা কোন রং দেখাবে? কমলা রং দেখাবে, এটা আমরা মনে রাখবো। আবার ম্যাঙ্গানেট বলতে কি MnO4- অর্থাৎ ম্যাঙ্গানেট যুক্ত আয়ন যুক্ত যে যৌগগুলো থাকবে সেগুলো কোন রং দেখাবে? গোলাপি। আবার গ্রুপ 1 অর্থাৎ পর্যায় সারণী গ্রুপ 1 এ যারা আছে এবং গ্রুপ 2 এ যারা আছে তারা কোন রং দেখাবে? সাদা বা বর্ণহীন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে K2Cr2O7 Na2CrO4, এই দুটার ভিতরে কি আছে? আমাদের ক্রোমেট এবং ড্রাইক্রোমেট আছে। যেহেতু ক্রোমেট আর ড্রাইক্রোমেট আছে তাই এটা কি রং দেখাবে? কমলা দেখাবে। একইভাবে যদি ম্যাঙ্গানেজ যুক্ত কোনো যৌগ থাকতো সেটা কোন যৌগ দেখাতো? গোলাপি। একইভাবে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো সেগুলো নিয়ে গঠিত যৌগগুলো কোন রং দেখাবে? সাদা বা বর্ণহীন। সো এই যে কয়েকটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। সো তোমাদের যে এই যে ইনফরমেশনগুলো দেখালাম, এই ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মনে রাখবা, কারণ এই ইনফরমেশন থেকে প্রায় সময় বোর্ড পরীক্ষা যেমন আমাদের কোশ্চেন চলে আসে, একইভাবে অ্যাডমিশন টেস্টও কিন্তু এখান থেকে অবশ্যই মাঝে মধ্যে আমাদের কোশ্চেন চলে আসতে পারে। সো এখন আমরা ক্রোমাটোগ্রাফি সম্পর্কে জানবো। সো ক্রোমাটোগ্রাফিকের অপর নাম যেটা বাংলা যেটাকে বলা হয় বর্ণচিত্রণ। সো এখান থেকে কি কি পড়তে হবে? প্রথমে যেটা পড়তে হবে যে ক্রোমাটোগ্রাফিটা কত সালে আবিষ্কার হয়? কত সালে আবিষ্কার হয়? 1903 সালে। কোন বিজ্ঞানী আবিষ্কার করে? বিজ্ঞানী মিখাইল সয়েট আবিষ্কার করে। সো এই বিজ্ঞানীর নামটা আমাদের মনে রাখতে হবে এবং এর যে সালটা আছে সালটা আমাদের মনে রাখতে হবে। সো কার উপর ভিত্তি করে আবিষ্কার করে? বন্টন পার্থক্যের উপর ভিত্তি করে উদ্ভিদ থেকে রঙিন পদার্থ কি কি আমাদের উদ্ভিদে কি কি থাকে? ক্লোরোফিল থাকে, জ্যান্থোফিল থাকে, পৃথক করার জন্য ক্রোমাটোগ্রাফি আবিষ্কার করে। তাহলে আমাদের কোশ্চেন এভাবে চলে আসতে পারে যে ক্রোমাটোগ্রাফি কত সালে আবিষ্কার হয়? 1903 সালে। কোন বিজ্ঞানী আবিষ্কার করে? বিজ্ঞানী মিখাইল সয়েট। কার উপর ভিত্তি করে? বন্টন পার্থক্যের উপর ভিত্তি করে। কেন আবিষ্কার করা হয়? উদ্ভিদ থেকে রঙিন পদার্থ কি কি যেমন ক্লোরোফিল, জ্যান্থোফিল পৃথক করার জন্য কি আবিষ্কার করা হয়? ক্রোমাটোগ্রাফি আবিষ্কার করা হয়। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড পরীক্ষার জন্য, যে বোর্ড পরীক্ষা আমাদের খ নাম্বার অনুধাবনমূলক কোশ্চেন চলে আসে, মাঝে মধ্যে অ্যাডমিশন টেস্টে এখান থেকে এমসিকিউ চলে আসে। কি এই যে ক্রোমাটোগ্রাফি আছে এর মূলনীতিটা কি? অর্থাৎ ক্রোমাটোগ্রাফি কার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? সো এর মূলনীতি হলো কয়টি? 4টি। সো এই 4টি মূলনীতি আমাদের পড়তে হবে। সো 1 নম্বর মূলনীতি কি? বেশি পোলার হলে বেশি অধিশোষণ হবে, এটা হলো আমাদের প্রথম মূলনীতি। তারপর যেটা পড়তে হবে যে সচল মাধ্যমের উপাদানগুলোর দ্রবণীয়তা বা বন্টন সহগ অনুযায়ী উপাদানগুলো বিভিন্ন স্তরে ভাগ হয়। সো এখানে আমাদের কি চলে আসলো? সচল মাধ্যম আর আরেকটা আছে স্থির মাধ্যম। তো সচল মাধ্যম কি জিনিস, স্থির মাধ্যম কি জিনিস, একটু পরেই আমি সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। 3 নাম্বার পয়েন্টটা কি? প্রতিটি ক্রোমাটোগ্রাফিতে একটি কঠিন বা স্থির দশা এবং অপরটি তরল বা গ্যাস বা চলমান দশা থাকে। তো দুটি দশা থাকে, একটা হলো স্থির দশা থাকে আর একটা চলমান দশা থাকে। তারপর যেটা পড়তে হবে যে মিশ্রণের উপাদান সময় উল্লেখিত দশাদ্বয়, উল্লেখিত দশা কি কি? একটা হলো স্থির দশা, একটা হলো চলমান দশা। এর সাথে ভিন্ন মাত্রার আকর্ষণীয় হলো ক্রোমাটোগ্রাফির মূলনীতি। তাহলে এই যে ক্রোমাটোগ্রাফির 4টা মূলনীতি আছে, 4টা মূলনীতি অবশ্যই আমাদের বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে, কারণ আমাদের খ নাম্বার অনুধাবনমূলক কোশ্চেনে কিন্তু এই যে মূলনীতিটা চলে আসতে পারে। সো এখন আমরা ক্রোমাটোগ্রাফির বিভিন্ন ধরনের প্রকারভেদ সম্পর্কে জানবো। তার আগে কিন্তু বলে দিই যে ক্রোমাটোগ্রাফি কেন করা হয়। মেইনলি বিভিন্ন যৌগ থেকে বিভিন্ন কোনো যৌগকে পৃথক করার কাজে কিন্তু ব্যবহার করা কি? ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। তাহলে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হলো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর একটা কি? বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। তাহলে দেখো যে অধিশোষণ ক্রোমাটোগ্রাফিকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে কি কি? একটা হলো কলাম ক্রোমাটোগ্রাফি, যেটার অপর নাম হলো চক ক্রোমাটোগ্রাফি। সো আমাদের কিন্তু পরীক্ষাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে এই যে ক্রোমাটোগ্রাফগুলো আছে এর অপর নামগুলো কি, কারণ এই অপর নামগুলো প্রায় সময় পরীক্ষায় চলে আসে। তাহলে মনে রাখবো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি আবার কয় ভাগ করে? 3 ভাগে। একটা হলো কলাম ক্রোমাটোগ্রাফি, যেটা অপর নাম হলো চক ক্রোমাটোগ্রাফি, যেটাকে শর্টকাটে প্রকাশ করা হয় কি? কলাম ক্রোমাটোগ্রাফি বা সিসি। সো মনে রাখবো সিসি দ্বারা কাকে বোঝাচ্ছে? কলাম ক্রোমাটোগ্রাফি বোঝাচ্ছে। সো আমরা কিন্তু জানি যে অধিশোষণ ক্রোমাটোগ্রাফির 2টা মাধ্যম থাকে, একটা হলো স্থির মাধ্যম আর একটা হলো সচল মাধ্যম। তাহলে এই যে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি বা চক ক্রোমাটোগ্রাফি থাকবে, এর স্থির মাধ্যম হিসেবে থাকবে কঠিন, আর কলাম ক্রোমাটোগ্রাফির সচল মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে কি? তরল। তারপরে দেখো 2 নাম্বারটা আছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, যেটাকে শর্টকাটে প্রকাশ করা হবে কি? TLC দ্বারা। সো প্রায় সময় কিন্তু দিয়ে দেয় TLC এর পুরোরূপ কি, তাহলে কি বলবো? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। তো তাহলে আমরা যদি কোশ্চেন চলে আসে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে কি থাকে? কঠিন। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম হিসেবে কি থাকে? তরল। সো এটা আমরা মনে রাখবো।
3 নাম্বারটা হলো উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি, যেটার শর্ট ফর্মটা কি এলপিএলসি। সেটা অনেকবারই চলে আসে যে এলপিএলসি পুনরূপ কি, তাহলে মনে রাখবো কি পুনরূপ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। তাহলে যদি কোশ্চেন চলে আসে এলপিএলসির স্থির মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয় কঠিন, এলপিএলসির সচল মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কি তরল। সো এটা মনে রাখবো। তারপরে দেখো ক্রোমাটোগ্রাফি যেহেতু প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা ছিল কি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি যেটাকে আবার 3 ভাগে ভাগ করা গেছে, আর একটা আমাদের কি ছিল বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। সো বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফিকে আবার আমাদের কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। একটা কি, একটা হলো আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি যেটাকে প্রকাশ করা হয় পিসি দ্বারা, আরটা হলো কি গ্যাস ক্রোমাটোগ্রাফি যেটাকে প্রকাশ করা হয় জিসি দ্বারা। তাহলে কোশ্চেন যদি চলে আসে পিসি বা পেপার ক্রোমাটোগ্রাফির স্থির মাধ্যম হিসেবে ব্যবহার করে কি তরল, পেপার ক্রোমাটোগ্রাফির সচল মাধ্যম হিসেবে ব্যবহার করে কি তরল, আবার গ্যাস ক্রোমাটোগ্রাফির স্থির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তরল, গ্যাস ক্রোমাটোগ্রাফির সচল মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কি গ্যাস। সো এই যে কোনটার কোন মাধ্যমগুলো ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করে এভাবে দিয়ে দেয় যে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে কোনটা ব্যবহার করা হয়, তাহলে আমরা পুরো আসছি কি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয় তরল ব্যবহার করা হয়। সো এরপর আমরা ইন্ডিভিজুয়ালি এই যে কলাম ক্রোমাটোগ্রাফি, তারপর উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফির বিস্তারিত আলোচনা এখন আমরা করব। সো এখন আমরা অধিশোষণ যে ক্রোমাটোগ্রাফি আছে সেটার কি কি ছিল, আমাদের 3 প্রকার ছিল, তার মধ্যে আমরা 2টা নিয়ে আলোচনা করব, কারণ এই 2টা আমাদের বইয়ে এই 2টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো প্রথমে যেটা সম্পর্কে জানবো সেটা কলাম ক্রোমাটোগ্রাফি। সো কলাম ক্রোমাটোগ্রাফির অপর নাম কি চক ক্রোমাটোগ্রাফি। সো এখানে আমরা পড়ে আসছে কি স্থির মাধ্যমে হিসেবে ব্যবহার করা হয় কঠিন। সো কঠিন কোন কোন পদার্থ ব্যবহার করা হয় সেটা আমাদের জানা লাগবে। সো স্থির মাধ্যম হিসেবে যে কঠিন পদার্থ ব্যবহার করা হয় কি কি ব্যবহার করা হয়, চকের গুঁড়া অথবা অ্যালুমিনিয়াম গুঁড়া। সো এই 2টা আমরা মনে রাখবো, কারণ প্রায় সময় এমসিকিউ অনেকবার আমাদের চলে আসছে যে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যমে যে কঠিন পদার্থ ব্যবহার সেটা কি কি, একটা চকের গুঁড়া ক্যালসিয়াম কার্বনেট, আর একটা অ্যালুমিনিয়াম বা Al2O3। তারপর করতে হবে সচল মাধ্যম হিসেবে কোনটা ব্যবহার করা হয়, আমরা পড়ে আসছে তরল পদার্থ। তো এই যে কলাম ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যমে তরল পদার্থ ব্যবহার করা এটা কি কি, একটা হলো দ্রাবক হিসেবে আমাদের কি কি ব্যবহার করা হয় অ্যালকোহল। তো অ্যালকোহল হিসেবে কি কি ব্যবহার করা হয় ইথানল বা মিথানল, ইথানল ব্যবহার করা হয়, পেন্টেনও ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবো কলাম ক্রোমাটোগ্রাফির সচল মাধ্যমে যে তরল পদার্থগুলো কি কি ব্যবহার করা হয় সেটা মনে রাখবো, কি কি ব্যবহার করা হয় অ্যালকোহল ব্যবহার করা হয়, ইথার ব্যবহার করা হয় এবং পেন্টেন ব্যবহার করা হয়। তারপর আমাদের খুবই গুরুত্ব সেটা হলো ব্যবহারটা আমাদের জানতে হবে, কলাম ক্রোমাটোগ্রাফি কি কি কাজে ব্যবহার করা হয়। তাহলে কি কাজে ব্যবহার করা হয়, উদ্ভিদের নির্যাস থেকে ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, স্টার পৃথককরণ ও বিশুদ্ধনে আমাদের কি ব্যবহার করা হয় কলাম ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। তাহলে আমাদের কোশ্চেন চলে আসে কলাম ক্রোমাটোগ্রাফি কোন কাজে ব্যবহার করা হয়, তাহলে আমরা কি বলবো যে উদ্ভিদের নির্যাস থেকে ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, স্টার পৃথককরণ ও বিশুদ্ধকরণে আমাদের কি ব্যবহার করা হয় কলাম ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। The column is filled with a stationary phase which can either be silica, alumina or cellulose. The bottom of the column is packed with cotton or glass wool to support the stationary phase. The sample is loaded with the mobile phase on the top of the column. Once the sample is loaded, the mobile phase is continuously passed to cause separation. The mobile phase moves down the column because of gravity. Separation of molecules occur due to their differences in interaction with the mobile phase and the stationary phase. The rate of the mobile phase, a pump or pressurized gas like argon or nitrogen can be used. Samples are usually collected as fractions. তারপর যেটা সম্পর্কে করবো আমাদের যে অধিশোষণ ক্রোমাটোগ্রাফির ভিতরে আরেকটা প্রকার ছিল কি উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি, যেটাকে শর্ট ফর্মে বলা হয়তো কি এলপিএলসি। সো এলপিএলসি পুনরূপ কি এটা আমাদের চলে আসতে হবে, কি মনে রাখবো হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। আর এটা থেকে যেটা করতে হবে যে আমাদের এলপিএলসি স্থির মাধ্যমে কি ব্যবহার করা হয় কঠিন পদার্থ ব্যবহার করছে। কঠিন পদার্থ কি কি ব্যবহার করা হয় সিলিকা যেটাকে বলা বালি, পলিমার বস্তু, আয়ন বিনিময় রেজিন ব্যবহার করা হয়। তারপর যেটা করতে হবে সচল মাধ্যমে হিসাবে আমাদের এলপিএলসি তে কি ব্যবহার করা হয় তরল পদার্থ। সো কি কি তরল পদার্থ ব্যবহার করা হয়, তরল দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় পানি বা মিথাইল ব্যবহার করা হয় অথবা এসিটো নাইট্রাইল ব্যবহার করা হয়। তারপর যেটা ব্যবহার করতে হবে যে ব্যবহারটা অর্থাৎ এলপিএলসির ব্যবহারটা করতে হবে। ব্যবহারটা কোথায় কোথায় ইউভি বিজ ডিটেক্টরের মাধ্যমে বিয়ার ল্যাম্বার্ট সূত্র দ্বারা যৌগ পৃথককরণ ও বিশুদ্ধকরণে আমাদের কি ব্যবহার করা হয় এলপিএলসি
ব্যবহার করা হয়। এখন আমরা উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি বা এলপিএলসি আমাদের একটা ভিডিও অ্যানিমেশন দেখাচ্ছি। এই ভিডিও অ্যানিমেশনটা দেখলে এলপিএলসি ক্রোমাটোগ্রাফি কিভাবে ঘটতেছে সেটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। HPLC is usually a modified column chromatography. See, a high pressure pump is attached with the column. The high pressure pump can generate a high pressure up to 40 megapascals. The phase is made up of an adsorbent material that has a very small particle size. Chemically modified silica, divinyl benzene, etc. are commonly used as a stationary phase. Mixture of different solvents can be used as a mobile phase. The solvent reservoir is attached with the pump, which pumps the mobile phase in the column with a high pressure. Just before HPLC column, there is an injector which allows introduction of the sample in the column. Attached with a detector. Different types of detectors such as UV detector, IR detector, fluorescence detector, refractive index detector, mass spectrometer, electrochemical detectors, etc. can be used. The detectors are connected with a computer which collects the information. The working of HPLC. As the sample molecules get separated, they are detected by the detector and a peak is obtained on the computer. This peak is plotted with respect to the retention time. This with an example. Let's say we run glucose as our sample and the peak of glucose is obtained at 5 minutes. Next, we run sucrose as our sample and the peak of sucrose is obtained at 8 minutes. Now we analyze the unknown sample for the detection of sugars present in it. Many peaks are obtained in the chromatogram. The peak obtained at 5 minutes indicates the presence of glucose. However, there is no peak at 8 minutes which indicates that sucrose was absent in our sample. So, এখন আমরা পেপার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে জানবো। সো পেপার ক্রোমাটোগ্রাফি কি বলা হয়? পিসি বলা হয়। সো এখানে আমাদের স্থির মাধ্যমে হিসেবে ব্যবহার করা হয় তরল পদার্থ। কি তরল পদার্থ ব্যবহার করা হয়? হোয়াইটম্যান ফিল্টার কাগজে শোষিত পানি আমাদের কি ব্যবহার করা হয়? এখানে স্থির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তারপর সচল মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তরল পদার্থ। তরল পদার্থ কোনটি ব্যবহার করা হয়? জৈব দ্রাবক হিসেবে এসিটন, প্রোপানল বা ফিউরান ব্যবহার করা হয় কোথায়? আমাদের পেপার ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম হিসাবে। তারপর যেটা পড়তে হবে যে আরএফ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর একটা কনসেপ্ট আছে। আরএফ বলতে কি বোঝাচ্ছে? আমাদের রিলেশন ফ্যাক্টর বা রিলেশন টু ফন্ট। সো এখানে আরএফ দ্বারা তাহলে কি বোঝাচ্ছে? আমাদের রিলেশন ফ্যাক্টর। সো এর সূত্রটা কি হবে? উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সো এই যে সূত্রটির কিছু গাণিতিক সমস্যা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো এখান থেকে মেইনলি এখন আমাদের আপাতত মনে রাখতে হবে যে আরএফ এর বৈশিষ্ট্য কি, অর্থাৎ আরএফ এর মানটা কি হতে পারে বা এর বৈশিষ্ট্যটা কি। এক নম্বর বৈশিষ্ট্য কি? আরএফ এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে মনে রাখবো কার উপর নির্ভরশীল? দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। আরএফ এর মান সর্বদা কত হবে? 1 থেকে কি হবে? কম হবে। আরএফ এর মান এর কোনো কি হবে না? একক হবে না। আরএফ এর মান থেকে উপাদান শনাক্ত করা যায়। তাহলে এই যে চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য অবশ্যই আমরা পরীক্ষার জন্য মনে রাখবো। তারপর পড়তে হবে এর ব্যবহার, অর্থাৎ এই যে পেপার ক্রোমাটোগ্রাফি আছে এর ব্যবহারটা পড়তে হবে। তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি কোথায় কোথায় ব্যবহার করা হয়? অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, লিপিড, স্টেরয়েড, হরমোন পৃথক, হরমোন পৃথক ও শনাক্তকরণে আমাদের কি ব্যবহার করা? পিসি বা পেপার ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। সো এখন আমরা পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে একটা তোমাদের ভিডিও অ্যানিমেশন দেখাচ্ছি। এই ভিডিওটা দেখো, দেখলে তোমরা পেপার ক্রোমাটোগ্রাফি সম্পর্কে ক্লিয়ার কিভাবে এটা কাজ করতেছে সেটা সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে। Take a Whatman filter paper strip. Draw a line with the pencil above 4 centimeters from one end. Draw another line lengthwise from the center of the paper and name the point at which the two lines intersect as P. Take a capillary tube. Dip it into the beaker containing the mixture of red and blue inks and take the mixture using the capillary tube. Put a drop of the mixture of red and blue inks at the point P. Allow it to dry in open air. Again, take the mixture of red and blue inks using the capillary tube. Put another drop on the same spot and dry it again so the spot is rich in mixture. Measure 5 ml of distilled water in a measuring jar. Pour it into the chromatographic chamber.
Measure 5 ml of alcohol in another measuring jar. Put it into the chromatographic chamber containing distilled water. Mix the contents of the chromatographic chamber using a glass rod. This mixture is used as the solvent. Suspend the filter paper vertically in the chromatographic chamber containing the solvent in such a way that the pencil line remains about 2 centimeters above the solvent level. Close the chamber with its lid and keep it undisturbed for some time. Notice the rise in solvent along with the red and blue inks. When the solvent has risen to about 15 centimeters, you will notice 2 different spots of red and blue inks on the filter paper. Take the filter paper out of the chamber and mark the distance that the solvent has risen on the paper with a pencil. This is called the solvent front. Dry the filter paper in open air. Put pencil marks in the center of blue and red spots. Measure the distance of the solvent from the original line and the distance of the 2 spots from the original line. Calculate the RF values of blue and red inks by using the formula. RF is equal to distance travelled by the solute from the original line divided by distance travelled by the solvent from the original line. So এখন আমরা কি সম্পর্কে জানবো? আমরা জানবো গ্যাস ক্রোমাটোগ্রাফি সম্পর্কে। সো গ্যাস ক্রোমাটোগ্রাফি কি দ্বারা প্রকাশ করা হয়? জিসি দ্বারা প্রকাশ করা হয়। বা গ্যাস ক্রোমাটোগ্রাফির অপর একটা নাম আছে, সেটা কি? গ্যাস তরল পার্টিশন ক্রোমাটোগ্রাফি, যেটাকে সংক্ষিপ্তে প্রকাশ করা হয় কি? জিএলপিসি। তাহলে এখান থেকে কি করতে হবে? স্থির মাধ্যম হিসেবে আমাদের কি ব্যবহার করা হয়? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে তরল পদার্থ ব্যবহার করা হয়। তরল পদার্থ হিসেবে কি ব্যবহার করতে পারি আমরা? পানি। আবার গ্যাস ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয়? গ্যাস ব্যবহার করা হয়। কি কি গ্যাস ব্যবহার করা হয় এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকবার বোর্ড পরীক্ষা আমাদের চলে আসছে যে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে আমাদের সচল মাধ্যম হিসেবে কোন কোন গ্যাস ব্যবহার করা হয়। তাহলে কোন কোন গ্যাস? নিষ্ক্রিয় হিলিয়াম গ্যাস অথবা ক্রিয়াহীন নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তারপর আমাদের এই যে গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে, এর ব্যবহারটা পড়তে হবে। ব্যবহারটা কোথায় কোথায়? ইউভি বিজ ডিটেক্টরের মাধ্যমে ওপেনের মধ্যে রাখা গ্যাস ক্রোমাটোগ্রাফি দ্বারা কি করা হয়? যৌগ শনাক্তকরণ করা হয় বা যৌগের ঘনমাত্রা নির্ণয় করা যায়। এখন আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফির একটা ভিডিও অ্যানিমেশন তোমাদের দেখাচ্ছি। সো গ্যাস ক্রোমাটোগ্রাফি ভিডিও অ্যানিমেশনটা দেখলেই তোমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি সম্পর্কে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। সো তোমাদের আজকে যে এই যে ইনফরমেশনগুলো দিলাম, এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে মনে রাখবা, কারণ এই ইনফরমেশন থেকে প্রায় সময় বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসে, একইভাবে আমাদের অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন চলে আসে।
সো তোমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এরপর নেক্সট ভিডিওতে আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের বাকি যে আরো যে টপিকগুলো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।